এনিমেল ইলেকট্রিসিটি। ঠিক আছে, সো ট্রুলি ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্টাল ইনভেনশন। লুইজি গ্যালভানি সেই সময়ে তাদের ইয়াতে কি বলে যে সেই সমাজে আহ, স্যুপের খুব প্রচলন ছিল। স্যুপটা ছিল ব্যাঙের স্যুপ। হ্যাঁ, স্যুপ অফ কি ফ্রগ স্যুপ। আমরা তো ধরো চিকেন স্যুপ খাই, তাই না? থাই স্যুপ খাই, চিকেন স্যুপ খাই, তারপর এগ স্যুপ খাই। তো ফ্রান্সে তোমার সে সময় ইটালিতে ব্যাঙের স্যুপ খুব প্রচলন ছিল। তার মানে একটা স্যুপের ইয়াতে তোমার কি বলে যে ব্যাঙ, ছোট ব্যাঙ কেটে দিয়ে দেয় আর কি। তো স্টোরিটা ছিল বলতে পারো তোমার আনঅফিসিয়াল, যে অনেক জায়গায় অনেক ভাবে লেখা থাকে, কিন্তু ওরা বলতেছিল যে এক বিকালে লুইজি গ্যালভানি এবং তার ওয়াইফ স্যুপ বানাচ্ছিল। তো স্যুপ বানাতে গিয়ে লুইজি গ্যালভানি স্যুপের পাতিল যখন সে নাড়তেছিল, স্টায়ার করতেছিল, ধরো যদি এরকম থাকে পাতিলটা, আমরা জাস্ট চিন্তা করি এই হচ্ছে স্যুপের পাতিল। হ্যাঁ, ওরা করতো কি, এখানে চামচটা একটা ওয়্যার দিয়ে বেঁধে দিত, যাতে পাতিলের চামচটা পাতিলেই থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সেই চামচ, আর এটা হচ্ছে সেই ওয়্যার দিয়ে বেঁধে দিত। সে চামচ দিয়ে এটা এখানে ঘুটাঘাটি করতেছিল, নারী না, আমরা স্যুপ নারী না, নাড়ার সময় সে হঠাৎ দেখতে পেলো এই যে ব্যাঙের পা টুইস্টিং করে উঠলো। টুইস্টিং মানে এরকম কেঁপে উঠলো। আমি একটা সুন্দর উদাহরণ দিই, টুইস্টিং এর উদাহরণ তোমরা বুঝতে পারবে ভালো মতন। কেউ গরুর মাংস আহ, কিনতে গেছে বাজারে কখনো, জি স্যার। হ্যাঁ স্যার, জি স্যার। দেখো কাটা মাংস কাঁপে, জি স্যার। জি স্যার। দেখেছো না? ওই কাঁপাটাকে টুইস্টিং বলে। তার মানে যে ব্যাঙের পা ছিল, ব্যাঙের পাটা তো এরকম থাকে, হঠাৎ করে সেটা এরকম প্রসারিত হয়, আবার সংকুচিত হয়। হ্যাঁ, এটা কি বলে টুইস্টিং। তো ব্যাঙের টুইস্টিং এর একটা উদাহরণ আমি তোমাদের দেই, ইউটিউব থেকে দিই, যাতে বুঝতে পারো ব্যাপারটা। এটাকে আমরা ফ্রগ ড্যান্সিং বলতে পারি। হ্যাঁ, এখানে দেখো লবণ দিলে, এটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম। জি স্যার। জি স্যার, দেখাইছিলেন স্যার। স্যার দেখাচ্ছিলেন। এইটাই টুইস্টিং। ঠিক আছে, তাহলে আর এখন নতুন করে না দেখাই, আমরা তো শুরু করেছিলাম, আমি ভুলে গেছি আর কি। সো যখন টুইস্টিং করে উঠলো, তখন তার মাথায় খেললো যে কি ব্যাপার, এটা কেন টুইস্টিং করতেছে। সে এক্সপেরিমেন্ট আবার রুমের মধ্যে করলো। হ্যাঁ, নিজের রুমের মধ্যে করলো এক্সপেরিমেন্টাল যে ইয়ে আছে। সো দেখলো যে হ্যাঁ, আমরা যখন ব্যাঙটাকে স্পর্শ করাই স্কালপেল দিয়ে, তখন ব্যাঙের পা টুইস্টিং করে আসতেছে। ঠিক আছে, তো এই এক্সপেরিমেন্টটা এরকম ছিল: ডিউরিং দ্য ফগ প্রিপারেশন, হোয়েন গ্যালভানিজ অ্যাসিস্ট্যান্ট টাচড অ্যান্ড এক্সপোজড sciatic nerve of the frog which a metal scalpel with a metal scalpel that had picked up a charge. At that moment, they saw the spark and the dead frog's leg kicked as if it is live. ঠিক আছে, তো এরকম যখন স্কালপেলটা অ্যাড করলো এরকম সিয়াটিক নার্ভে, তখন এই ব্যাঙের যে পাটা ছিল সেই পাটা চুষছি করে উঠলো। ঠিক আছে, তো এইটা ছিল তার এক্সপেরিমেন্টের একটা ধারা, একটা ধারণা। তারপর সে আরো কিছু স্টোরি করলো, এক্সপেরিমেন্ট করলো, যেমন টু ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন অফ সেভার ইলেকট্রিক মেথড ওয়ার ইউজড। ইলেকট্রিক মেশিন, লিন্ডেন জার, ফ্র্যাঙ্কলিন ম্যাজিক স্কোয়ার, এগুলো সময় থাকলে আমরা অনেক সুন্দর করে পড়াইতে পারতাম, কিন্তু যেহেতু সময় কম সেহেতু আমরা জাস্ট বলতেছি। সে দেখতে পেলো যে যখন এই ব্যাংকটাকে তোমার এরকম ওয়্যারের সঙ্গে কানেকশন করে দিল, যখন স্টর্ম হইলো, তখনও দেখলো যে মানে থান্ডারবোল্ট হইলো, তখন এই ব্যাঙের পা টুইস্টিং করে উঠলো। তার মানে কি, যে ইলেকট্রিসিটি, ব্যাঙের ভেতরে ইলেকট্রিসিটি আছে সে বলতেছে। হ্যাঁ, তো ভ্যারিয়াস ডিভাইস দিয়ে সে টেস্ট করার চেষ্টা করলো যে আসলে কি ইলেকট্রিসিটি আছে না। তো এই ধারণা থেকে সে বলল যে হ্যাঁ, এটা একটা আহ, মনে হয় এনিমেলের ভিতরে ইলেকট্রিসিটি আছে, এটা এনিমেল ইলেকট্রিসিটি। তারপর সে আলো দেখলো। ঠিক আছে, টু অ্যাসার্টেন ইফ হোয়াইট অ্যাটমসফিয়ার ইলেকট্রিক চার্জ, সে দেখলো যে যখন বিদ্যুৎ চমকায় তখন কিন্তু কারেন্ট পাস হইতেছে। হ্যাঁ, এরকম একটা স্টোরির মাধ্যমে সে দেখলো যে বিদ্যুৎ যখন চমকায় তখন কারেন্ট পাস হইতেছে। ব্যাঙের সিয়াটিক নার্ভের সঙ্গে একটা তার যুক্ত করে ঝুলাই দিল। কারেন্ট যখন, তখন থান্ডার বোল্ট হইলো, এইটাও কিছুটা চার্জ হইলো, এটা এদিক দিয়ে এসে এসে এই যখন এই
ব্যাঙের শরীরে সে টাচ করলো, তখন ব্যাঙটা টুইস্টিং করলো। কিন্তু তার পুরো ধারণায় আসলে ভুল। সে ইলেকট্রিসিটি ব্যাঙ ক্যারি করে, ব্যাঙের ভিতরে ইলেকট্রিসিটি হয় না আসলে। এটাই নিয়েই গ্যালভানির সঙ্গে আলেকজান্ডার ভোল্টার সঙ্গে তার একটা তর্ক তৈরি হয় আর কি, বিতর্ক তৈরি হয়। সে চেষ্টা করলো যে হ্যাঁ স্টর্মি এনভায়রনমেন্টে হয়, আমরা দেখি যে নর্মাল এনভায়রনমেন্টে হয় নাকি। দেখতেছে যে টু অ্যাসার্টেন ইফ এ কোয়াইট অ্যাটমসফিয়ার ইলেকট্রিসিটি কুড অলসো ইলিসিট দ্য কন্ট্রাকশন। এই যে টুইস্টিং এর আরেকটা নাম হচ্ছে কন্ট্রাকশন। অন এ ক্লিয়ার ডে হি হ্যাং প্রিপেয়ার্ড ফ্রগস অন দ্য আয়রন রেলিং অন হিজ হাউস ব্যালকনি অ্যান্ড ওয়েটেড। সে করলো কি, এরকম তার পরিষ্কার দিন যেখানে কোনো থান্ডার স্টর্ম হচ্ছে না, তার ব্যালকনির আয়রন রডে, হ্যাঁ, ব্যাঙের পা ঝুলাই দিল নার্ভের সঙ্গে এটা রেখে। As nothing happened for the long time, he manipulated the frogs and, to his surprise, obtained lively contraction by pushing the metallic hooks inserted in the spinal cord of towards the iron bar of the railing. সে প্রথমে কিছুই পাইল না, কিন্তু সে যখন উল্টা করে সিয়াটিক নার্ভের সঙ্গে এরকম করে ঝুলায় রডের এখানে ঝুলাই দিল, তখন সে আবার দেখতে পাইলো হ্যাঁ টুইস্টিং হচ্ছে ক্লিয়ার দিতে। So in 1786, he noticed that if two metals he used for conduction, where it contract, the muscle could still contract when uh, the skies was clear. Okay, so এটা নিয়ে আমরা বিস্তারিত পড়বো। সে আহ, এই ব্যাপারটা এখনো ক্লিয়ার করতে পারে নাই। সে বলল যে হ্যাঁ ব্যাঙের শরীরে নড়ে। So Galvani coined the term animal electricity to describe the force that activates the muscle of his specimen. তার মানে গ্যালভানি বলতেছে যে প্রত্যেকের শরীরের ভেতরে এনিমেল ইলেকট্রিসিটি বলে একটা টার্ম আছে, যেটা শরীরের মাসেলকে তোমার স্পাইক করতে পারে। ঠিক আছে। অ্যালং উইথ দ্য contemporaries, he regarded their activation as being generated by an electrical fluid that is carried to the muscle by the nerve. সে বলতেছে যে এই এই যে এ, এ, কি বলতেছে যে এই যে কন্ট্রাকশন হচ্ছে, এইটা মাসেলের ভিতরে একটি স্পেশাল ফ্লুইড, ইলেকট্রিক্যাল ফ্লুইডের কারণে হইতেছে। এবং দ্য ফেনোমেনা ওয়াজ ডাবড গ্যালভানিজম। এই ব্যাপারটাকে সে গ্যালভানিজম বলে নামকরণ করতেছে। ঠিক আছে। আসলে সেটা কতটুকু ট্রু? আলেকজান্ডার ভোল্টা ছিলেন একজন ফিজিসিস্ট, সে তার পাশের ইউনিভার্সিটিতে ছিলেন। সে এই সব জিনিসগুলো ব্যাখ্যা করলো গ্যালভানি, যে হ্যাঁ এরকম আমি এক্সপেরিমেন্ট করেছি, আমি কিন্তু পেয়েছি যে এনিমেলের ভিতরে ইলেকট্রিসিটি আছে। গ্যালভানি আসলে সে, আলেকজান্ডার ভোল্টা যেহেতু ফিজিসিস্ট, সে এনিমেল ইলেকট্রিসিটির ব্যাপারটা কোনোভাবেই মানতে পারতেছে না। সে তখন নিজে থেকে এক্সপ্লেন করে দেখলো যে আসলেই সেই ব্যাঙের টুইস্টিং হচ্ছে। তার মানেটা কি? আহ, সে তখন বের করলো যে এটা আসলে এনিমেল ইলেকট্রিসিটির বিষয় না, এটা হচ্ছে দুইটা মেটালের সংযোগ স্থলে, হ্যাঁ, ইলেকট্রিক পটেনশিয়ালের ডিফারেন্স তৈরি হয়। এই কারণে এক পাশ থেকে আরেক পাশে ইলেকট্রন যায়, যে ইলেকট্রনটা ব্যাঙের সার্কিটের ভিতর দিয়ে এসে সার্কিট কমপ্লিট করে, এবং যখন ব্যাঙের ভিতর দিয়ে ইলেকট্রন পাস হয়, তখনই ব্যাঙের পাগুলো নড়ে ওঠে। এখানে একটা উদাহরণের মাধ্যমে দেখাইতেছে ভোল্টা এন্ড গ্যালভানি। The nerve and the muscle generate its own electricity. This is why the leg moves. Okay? Electricity merely excite the tissue. I intended a battery to prove it. ঠিক আছে। পরের জন বলতেছে, but I touched a cut nerve to a muscle and the leg contracts. হ্যাঁ, that's because muscle and nerve are just two different material, like the zinc and copper in my battery. ঠিক আছে। সো এই যে দুইটা ডিসিমিলার মেটাল যদি পাশাপাশি থাকে, সেখানে ইলেকট্রিসিটি জেনারেট হতে পারে। এই প্রথম কনসেপ্ট নিয়ে আসলো আলেকজান্ডার ভোল্টা, এবং তার কনসেপ্ট থেকে প্রথম যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে ভোল্টাইক পাইল নামে একটা ড্রাই ব্যাটারি। ঠিক আছে। সে বলল কি, আলেকজান্ডার ভোল্টা ডিড নট একসেপ্ট দ্য কনসেপ্ট অফ এনিমেল ইলেকট্রিসিটি। সে কোনোভাবে এনিমেল ইলেকট্রিসিটির কনসেপ্ট মেনে নিচ্ছে না। ঠিক আছে। সে বলতেছে যে না, শরীরের ভিতরে ইলেকট্রিসিটি থাকতে পারে না। ইলেকট্রিসিটি বাইরে থেকে শরীরের ভিতর দিয়ে যখন যায়, তখন মাসেল কেঁপে ওঠে, বাট মাসেলের ভিতরে কোনো ইলেকট্রিসিটি নাই। Rather, he explained his phenomenon related to the contract between the metals and moist material. এই দেখো উপরে একটা মেটাল নিয়েছে, এই যে কপার ডিস্ক আর জিঙ্ক ডিস্ক, হ্যাঁ, একটার পর একটাকে সাজিয়েছে। মাঝখানে কিন্তু এই যে সল্ট সোকড পেস্ট বোর্ড ডিস্ক লাগাই দিচ্ছে, যে একটার উপর একটা, একটার উপর একটা, একটা কপার আর একটা জিঙ্ক, একটা কপার একটা জিঙ্ক, মাঝখানে হচ্ছে সেই ময়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছে। একটার পর একটা বসায়া একটাকে পজিটিভ
প্লেটের সঙ্গে কানেকশন করেছে, একটাকে নেগেটিভ প্লেটের সঙ্গে কানেকশন করেছে, দেখা গেছে যে ভোল্টমিটার মুভ করতেছে। So Volta's work in the area led to his invention in 1800 century for the first electric battery, which came to be widely known as voltaic pipe. So, এইটা হচ্ছে ফার্স্ট ড্রাই ব্যাটারি। এইটা যদি আবিষ্কার না হইতো তাহলে তোমরা এত সহজে মোবাইলের ভিতরে বলতে পারতো না যে 5000 মিলি অ্যাম্পিয়ার ভোল্টের ব্যাটারি নিয়ে আমরা ঘুরতেছি, তাই না? আগে তুমি যদি চিন্তা করে দেখো যে সায়েন্সের অ্যাডভান্সমেন্ট কি জিনিস, আগে প্রথমে এই ব্যাটারিটা কিন্তু আবিষ্কার হয়েছিল প্রায় 1800 সালের দিকে। এখন সেই আবিষ্কার কোন পর্যায়ে পৌঁছাইছে, হ্যাঁ? আগে একটা 5 মেগাবাইটের মাদার বোর্ডের বা তোমার মেমোরির আকার ছিল একটা রুমের সমান, এখন হচ্ছে গিগাবাইট টেরাবাইট তুমি আঙ্গুলের মতো চিপের মধ্যে নিয়ে আসতে পারতেছো। সো দিস ইজ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স, হ্যাঁ, স্পেশালি ম্যাটেরিয়াল সায়েন্স। আমরা যদি ম্যাটেরিয়াল সায়েন্স না পড়তাম তাহলে কিন্তু মানে এই যে তোমাদের ইলেকট্রিক সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিন্তু কিছু ম্যাটেরিয়াল বের হয়েছে, সাগরের তলদেশে তোমার পিলার কিভাবে করে, হ্যাঁ, খুব অল্প সময় জমাট বাঁধতে হবে, যে মিনিটের মধ্যে জমাট বেঁধে যাবে। আছে না কিছু ম্যাটেরিয়াল তোমাদের, পড়ছো নাকি তোমরা, জি স্যার। যেগুলো তোমার বাদ দেয় বা অন্য কিছু করে, জমাট ফার্স্ট ফার্স্ট কি বলে যে ফার্স্ট জমাট বাঁধার ইংলিশ কি? হ্যাঁ, কংক্রিটিং। স্যার কনফিউজিং। হ্যাঁ, ফার্স্ট কনক্রিটিং ম্যাটেরিয়াল কিছু কেমিক্যালস বের হয়ে গেছে কিন্তু এগুলো দিয়েই করা হয়ে থাকে। হ্যাঁ, তারপর তোমরা যে স্ট্রেংথ দেখো যে সব সিমেন্টের কিন্তু একরকম স্ট্রেংথ না, কিছু সিমেন্টের কিন্তু স্ট্রেংথ অনেক বেশি থাকে, তাই না? কিছু সিমেন্টের স্ট্রেংথ কম থাকে। দিজ আর দ্য অ্যাডভান্সমেন্ট অফ ম্যাটেরিয়াল সায়েন্স। কেমিস্ট্রি না থাকলে এগুলো কিচ্ছু হইতো না, বুঝছো? ওকে, সো আমরা এখন গ্যালভানিক সেল পড়বো। So electric cell were invented about 1800 century and were developed to serve practical purposes. They are not explained scientifically until about 100 years after their invention. ঠিক আছে? Their use, however, contributed to scientific understanding to redox reactions, and later this knowledge helped explain reactions inside the cell itself. Electric cell adapted for scientific study are often called galvanic cell in recognition of the Luigi Galvani, or voltaic cell in recognition of the Alexandra Volta. ঠিক আছে? So a galvanic cell, a device in which chemical energy is changed to electrical energy. A galvanic cell uses a spontaneous redox reactions to produce current that can be used to do work. আমরা এতক্ষণ যা পড়েছি ওইখান থেকে পরীক্ষার কিছু আসবে না, পরীক্ষা শুরু হবে এইখান থেকে, ঠিক আছে? ইলেকট্রিক সেলকে সাধারণত আমরা গ্যালভানিক সেল বা আহ, আহ, তোমার ভোল্টাইক সেল বলা হয়ে থাকে। এগুলো সাধারণত রিসার্চের জন্য ইউজ করা হয়ে থাকে। এই ধরনের সেলে যে কোনো স্পন্টেনিয়াস রেডক্স রিয়েকশন হয়। আমরা রেডক্স রিয়েকশনে কি দেখেছি, যে কেউ একজন ইলেকট্রন দেয়, কেউ একজন ইলেকট্রন নেয়, তার মানে ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে কারেন্ট। তার মানে যে সেলের ভিতরে রেডক্স রিয়েকশন ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে তাদেরকে ইলেকট্রোকেমিক্যাল সেল বলা হয়ে থাকে। এগুলো কি টাইপের হতে পারে? গ্যালভানিক সেল এবং ভোল্টাইক সেল। তো যে কোনো ইলেকট্রোকেমিক্যাল সেলে এটা একদম তোমার একদম তোমার নামতার মতো মুখস্থ করে রাখবে। অক্সিডেশন অকার্স এট দ্য অ্যানোড, রিডাকশন অকার্স এট দ্য ক্যাথোড। অ্যানোড ক্যাথোড কি জিনিস সেগুলো নিয়ে আমরা এর পরের স্লাইডগুলোতে বিস্তারিত পড়াশোনা করব। তার মানে আমরা এই জিনিসটা কবিতার মতো বা নামতার মতো মনে রাখতে হবে। অক্সিডেশন অকার্স এট অ্যানোড, ঠিক আছে, আর রিডাকশন অকার্স এট ক্যাথোড, ঠিক আছে। আমরা এখন গ্যালভানিক সেলের বিষয়টা দেখি। লেট আস কনসিডার দ্য ফলোইং রেডক্স রিঅ্যাকশন। প্রথম রেডক্স রিঅ্যাকশন একটু দেখো তো কি হয়। এখানে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে রিঅ্যাকশনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে Fe2+ থেকে Fe3+ যাচ্ছে, হ্যাঁ? তাহলে এটা কি অক্সিডেশন না রিডাকশন বলো সাদমান? এটা অক্সিডেশন। গুড। অক্সিডেশন নাম্বার বাড়ে, তাহলে এই প্রসেসটা হচ্ছে অক্সিডেশন প্রসেস। আর এখানে MnO4- এটা হচ্ছে ম্যাঙ্গানিজ+7 অক্সিডেশন স্টেট, সেখান থেকে যাচ্ছে ম্যাঙ্গানিজ+2 তে, তাহলে এটা হচ্ছে রিডাকশন। তাহলে দুইটা হাফ রিঅ্যাকশন বের করলাম আমরা, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, রিডাকশন হাফ রিঅ্যাকশন। ব্যালেন্স আকারে করতে গেলে একটাকে 5 দিয়ে গুণ করেছে। এখন আমরা দেখি যে আমরা কি বলছি, অ্যানোডে কি হয়,
সবসময় অক্সিডেশন হয়। আবার বলতেছে অ্যানোডে অক্সিডেশন হয়। ঠিক আছে, মানে অ্যানোড হচ্ছে এইটা, আর ক্যাথোড হচ্ছে এটা, ক্যাথোডে রিডাকশন হয়। তাহলে আমরা যদি শুরু করি, এই যে অ্যানোডের অক্সিডেশন জেনারেট হলো, এই যে দেখো ইলেকট্রন জেনারেট হচ্ছে, তাই না? আবার দিই, তার মানে যে ইলেকট্রনটা জেনারেট হচ্ছে অ্যানোডে সেটা কোথায় যাচ্ছে? তার দিয়ে ক্যাথোডে যাচ্ছে। আবার দেই, অ্যানিমেশন দেখতে পাইতেছো? জি স্যার। আচ্ছা, তার মানে অ্যানোডে যে ইলেকট্রনটা জেনারেট হচ্ছে, যে ইলেকট্রন বের হচ্ছে, সেই ইলেকট্রন এই ওয়্যার দিয়ে ক্যাথোডে যাচ্ছে। এখন এখানে যদি কোনো ডিভাইস থাকে তাহলে এর বাতি কিন্তু জ্বলে যাবে। হ্যাঁ, এই যে বাতি জ্বালাই দিলাম, বুঝছো? দ্য কারেন্ট স্টপস ফলোইং বিকজ চার্জ বিল্ড আপ ইন দ্য টু কম্পার্টমেন্ট। আচ্ছা, এইখানে যে ইলেকট্রনটা যাচ্ছে, হ্যাঁ, এই ইলেকট্রন কি কতক্ষণ যাবে বলো তো? সারাক্ষণ যাইতে থাকবে? যে পর্যন্ত স্যার সমান না হবে দুই সাইডে। কি সমান না হবে? ইলেকট্রন ইলেকট্রনের চার্জ। এইখানে একটা টার্ম আছে তোমার, এইখান থেকে জেনারেটেড ইলেকট্রন এখানে গিয়ে ডিপোজিট হতে থাকবে। ঠিক আছে, এইটা যদি নিউট্রাল না হয় তাহলে কিন্তু আর ইলেকট্রন যাবে না। সো তোমার যে সলিউশন দুইটাকে তড়িৎ বিভব সমান রাখতে হবে, এই কারণে একটা সল্ট ব্রিজের ব্যবস্থা করতে হবে, তাইলে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। পরের ধাপে আমরা যদি দেখি, দেখো এখানে একটা সল্ট ব্রিজের ব্যবস্থা করছে। ঠিক আছে, তুমি যদি লক্ষ্য করো পরের ধাপে, এই যে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে, এখন কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। ঠিক আছে, উই ক্যান হাউএভার সলভ দিস প্রবলেম ভেরি সিম্পলি। এখানে কি বলছি দেখো, দ্য কারেন্ট স্টপস ফলোইং ফ্লোয়িং বিকজ দ্য চার্জ বিল্ড আপ অ্যাট দ্য টু কম্পোনেন্টস। এই দুইটা কম্পোনেন্টসে চার্জ বিল্ড আপ হয়ে যাবে। চার্জ যদি বিল্ড আপ হইতে থাকে, চার্জ যদি বিল্ড আপ হইতে থাকে, তাহলে তো আর নতুন করে ইলেকট্রন এখানে যাবে না। এই ব্যাপারটা আমি ক্লিয়ার করব, একটা মিনিট সময় দাও। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু বলার চেষ্টা করি। তার মানে এইখানে যে ইলেকট্রনটা জেনারেট হচ্ছে, সেই ইলেকট্রন তোমার এখানে গিয়ে ডিপোজিট হচ্ছে। ডিপোজিট হচ্ছে মানে সে তো কনজিউমড হয়ে যাচ্ছে, আসলে কনজিউমড হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু একটু যদি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, কেন তোমার চার্জটা বিল্ড আপ মানে নিউট্রাল করা দরকার। উই ক্যান হাউএভার সলভ দিস প্রবলেম ভেরি সিম্পলি, দ্য সলিউশন মাস্ট connected so that the ions can flow to maintain the net charge zero in each compartment. আচ্ছা, ব্যাপারটা আরো ক্লিয়ার কিভাবে করা যায় একটু বলতে থাকি এখানে। আহ, আচ্ছা, এইখানে এইখানে কিন্তু এই ম্যাঙ্গানিজ এবং H+, এখানে কিন্তু আরো কিছু আয়ন থাকে। কারণ আমি যদি বলি যে এই যে MnO4টা আসলে আসলে Mn O4 এখান থেকে আসে, তার মানে এখানে কিন্তু পজিটিভ চার্জ থেকে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু পজিটিভ চার্জ থেকে যাবে। এখন এই পজিটিভ চার্জের পরিমাণ যত বাড়তে থাকবে, ঠিক আছে, যদি পজিটিভ চার্জ এখানে থেকে যায়, তাহলে এই ম্যাঙ্গানেট Mn4 আর ভাঙবে না। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, কেন যদি সল্ট ব্রিজ না লাগাই তাহলে ইয়া হচ্ছে না। এই Mno4 থেকে কিন্তু MnO4 আসতেছে। ঠিক আছে, এই MnO4 থেকে ইলেকট্রন যখন একসেপ্ট করে তখন Mn2+ হইতেছে। এখন সলিউশনে KMnO4
এটা অনেকেই ভালো মতন বুঝাইতে পারে না, এই কারণে তোমরা না বুঝেই করে ফেলো। এই যে কে প্লাস আর MnO4 হয়, এটার MnO4 চলে যাচ্ছে, তাহলে এখানে কে প্লাস বেশি থেকে যেতেছে। ঠিক আছে, যদি ইকুইলিব্রিয়াম ইকুইলিব্রিয়াম তুমি করতে যাও, তাহলে এখানে কে প্লাসটাকেও নিউট্রাল করা লাগবে, কে প্লাসটাকেও নিউট্রাল করা লাগবে। কারণ সলিউশনে যদি কে প্লাস বেশি থাকে, KMnO4 আর ভাঙবে না। আমরা ইকুইলিব্রিয়াম যখন পড়ছি তখন দেখছি যে একটা পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই রিয়েকশনটা আর হবে না। সো সল্ট ব্রিজের দায়িত্ব কি? সল্ট ব্রিজে কি থাকে? সল্ট ব্রিজে তোমার সাধারণত KCl থাকে। হ্যাঁ, আমি যদি লক্ষ্য করি, তার মানে এখানে যদি KMnO4 থাকে, এখানে কে এর পরিমাণ কিন্তু বাড়তেছে। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা ছিল সেটা আর ভাঙবে না। এখন এই সল্ট ব্রিজে কি থাকে? KCl থাকে। তাহলে KCl এর Cl কে এর সঙ্গে মিলে যায়, মিলে, ঠিক আছে, এই যে সরি AgCl থাকে, সরি AgCl, এই Cl মাইনাস কে এর সঙ্গে মিলে আবার পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে। তার মানে কি, এখানে কে প্লাসের যেটা বাড়তি ছিল সেটাই কিন্তু নিউট্রাল হয়ে যাচ্ছে, যার ফলে KMnO4 আবার ভেঙে কে প্লাস তৈরি করতেছে এবং Mn2+ আসতেছে, MnO4 মাইনাস আসতেছে। সে ইলেকট্রন গ্রহণ করে Mn2+ তৈরি করতেছে। তার মানে এই যে কে প্লাসের পরিমাণ যেটা এই সলিউশনে থাকে, সেটা যদি কন্টিনিউয়াসলি আমি সরাই নিতে না পারি, আমার KMnO4 ভাঙবে না। এই কারণেই বলতেছে যে রিয়েকশন এখানে স্টপ হয়ে যাবে। কারণ যখন ইলেকট্রন শুরু হবে, এই যে ইলেকট্রন যাওয়া শুরু করলো, এখানে যে কয়টা MnO4 ছিল সেই কয়টাই চলে গেল, কিন্তু পরবর্তীতে কিন্তু MnO4 আর উৎপন্ন হবে না। কেন উৎপন্ন হবে না বলো দেখি? কারণ সলিউশনের প্রচুর পরিমাণে কে প্লাস থাকার কারণে KMnO4 ভাঙবে না আর। এটা তো MnO4 মাইনাস আসতেছে KMnO4 থেকে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে আসতেছে। এখন এখানে প্রচুর, এই সলিউশনে প্রচুর কে প্লাস আছে। তার মানে কি, এটা কি আর ভাঙবে? এটা ভাঙবে না। না ভাঙলে MnO4 মাইনাসও আসবে না। MnO4 মাইনাস না আসলে ইলেকট্রনকে কে একসেপ্ট করবে? একসেপ্ট করার তো কেউ নাই। এই কারণে একটা পোরাস ডিস্ক অথবা সল্ট ব্রিজ দিয়ে এই কে প্লাসটাকে নিউট্রাল করে ফেলে। যে কারণে কন্টিনিউয়াসলি MnO4 উৎপন্ন হইতে থাকবে, ইলেকট্রন MnO4 ইলেকট্রন গ্রহণ করে Mn2+ জমা হইতে থাকবে। এই কারণে আমরা বলতেছি যে সল্ট ব্রিজের একটা দরকার আছে। আচ্ছা, আমি যতটুকু বুঝাইলাম ব্যাপারটা বাসায় একটু পড়েও আরো বেশি ভালো মতন বুঝতে পারবা। আচ্ছা, এখন বলতেছে দ্য স্ট্রংগেস্ট অক্সিডেশন এজেন্ট present in the cell always undergoes reduction at the cathode. The strongest reducing agent present in the cell always undergoes oxidation in the anode. এখানে দেখো, একটা জিঙ্ক 2+ সলিউশনে ডুবানো হয়েছে। হ্যাঁ, এখানে কপার 2+ সলিউশনে ডুবানো হয়েছে। যখন এদেরকে আমি কানেক্ট করে দিলাম, তখন দেখো অ্যানোডে অক্সিডেশন হচ্ছে। ঠিক আছে, অক্সিডেশন মানে কি? ইলেকট্রন জেনারেট হবে। তার মানে এই যে জিঙ্ক অ্যানোড যেটা ছিল সেটা ভেঙে জিঙ্ক 2+ তৈরি হইতেছে। ঠিক আছে, সেই ইলেকট্রন যাচ্ছে এদিক দিয়ে, আর এখানে কপার 2+ ভেঙে, হ্যাঁ, কপার 2+ ইলেকট্রন দুটো গ্রহণ করে কপার আয়নে পরিণত হইতেছে। এখন তোমার প্রশ্ন থাকতে পারে এখানে কপার 2+ কোত্থেকে আসলো? কারণ এই জিঙ্ক সলিউশনটা জিঙ্ক নাইট্রেট সলিউশনের ভিতরে ছিল, কপারটা কপার সালফেট সলিউশনের ভিতরে ছিল। আমি আবার বুঝাচ্ছি, সলভেজ না থাকলে কি হবে। তাহলে কপার সালফেট থেকে কি আসতেছে? কপার 2+ আর সালফেট, তাই না? এখন কপার 2+ কোথায় চলে যাচ্ছে? এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে জমা হয়ে যাচ্ছে। তার মানে সলিউশনে কে থাকতেছে? সালফেট থাকতেছে। এখন সালফেটের কে যদি তুমি নিউট্রাল না করো, তাহলে কিন্তু কপার 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 সালফেট আর ভাঙবে না। তাহলে কপার 2+ তুমি পাবো না। সালফেটকে নিউট্রাল কে করতেছে? এই যে দেখো, এখানে K2 আছে না, KCl সলভেজে যুক্ত হয়েছিল, এটা সঙ্গে কপার সালফেট পটাশিয়াম সালফেট তৈরি করতেছে, তৈরি করে এটা এখানে জমা হয়ে যাচ্ছে। তার কারণে কন্টিনিউয়াসলি সালফেটের পরিমাণ আর বাড়তেছে না, যা ছিল তাই থাকতেছে। কপার সালফেট ভেঙে কপার 2+ আসতেছে। একই রকম জিঙ্ক, জিঙ্কের সঙ্গে জিঙ্ক 2+ জিঙ্ক যুক্ত থাকে জিঙ্ক নাইট্রেটের সঙ্গে। নাইট্রেট
যদি কিন্তু তুমি সরায় না নাও, নাইট্রেটটা দেখা যাচ্ছে আহ, তোমার সরি এখানে যে জিঙ্ক 2+ হচ্ছে সেটাকে আমার সরায় নিতে হবে, না হলে এই জিঙ্ক ভেঙে জিঙ্ক 2+ আর করবে না। তাহলে এই জিঙ্ক 2+ কার সঙ্গে রিয়েকশন করতেছে? ক্লোরাইডের সঙ্গে রিয়েকশন করে জিঙ্ক ক্লোরাইড তৈরি করতেছে। তার মানে কি কন্টিনিউয়াসলি সলিউশনে জিঙ্কের পরিমাণ কিন্তু কমতে মানে বাড়বে না, যা আছে তাই হইতে থাকবে। এই কারণে এটা ভাঙতে থাকবে, এক্সট্রা জিঙ্ক 2+ যেটা আসবে সেটা এখানে জমা হতে থাকবে কার সঙ্গে? KCl এর সঙ্গে। দিস ইজ হাউ ইলেকট্রিসিটি ইলেকট্রন জেনারেটস হেয়ার, দ্যাট ইলেকট্রন মুভস হেয়ার, এবং কপার 2+ এর সঙ্গে যুক্ত হয়ে কপার এখানে জমা হইতে থাকে। তার মানে এই ধরনের রিয়েকশনে অ্যানোড ক্ষয় হইতে থাকে আর ক্যাথোড জমা হইতে থাকে। আচ্ছা, কে কে বুঝতে পারো না একটু বলো দেখি। স্যার সিম্পল ভাষায় স্যার আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা, আমরা কি বলছি, অ্যানোডে কি হয়? অক্সিডেশন হয় না রিডাকশন হয়? বলো। আচ্ছা, এই যে সেলটা তৈরি করা হয়েছে এখানে জিঙ্ক বার জিঙ্ক সালফেট সলিউশনে ডুবানো হয়েছে। ঠিক আছে, অক্সিডেশন। আবার বলি, এই জিঙ্ক বারটা জিঙ্ক সালফেট সলিউশনে ডুবানো হয়েছে, কপার বারটা কপার সালফেট সলিউশনে ডুবানো হয়েছে, একটা সল্ট ব্রিজ দেওয়া হয়েছে KCl। জিঙ্ক কি করে? এই জিঙ্ক বার ভাঙে, ভেঙে দুইটা ইলেকট্রন তৈরি হয়, জিঙ্ক 2+ আর 2 ইলেকট্রন। এই দুইটা ইলেকট্রন এদিক দিয়ে যায়, গিয়ে এখানে আসে, এখানে কপার 2+ এর সঙ্গে যুক্ত হয়ে এসে কপার আয়ন তৈরি হয় এবং এখানে যুক্ত হয়ে যায়। এইটাই তো আমাদের অক্সিডেশন আর রিডাকশন প্রসেস। হ্যাঁ, তাহলে এখানে অক্সিডেশন হচ্ছে অ্যানোডে, এখানে রিডাকশন হচ্ছে। এই পর্যন্ত বুঝতে তো কোনো সমস্যা নাই, তাই না? জি স্যার, সমস্যা নাই। সমস্যা হচ্ছে তোমাদের সল্ট ব্রিজের বিষয়টা, এটাই তো। জি স্যার। 9-10 এটা পড়ছিলা? জি স্যার, পড়ছিলাম স্যার। তাহলে সেই সময় সল্ট ব্রিজ কেন ইউজ করা হয় বুঝো নাই? পড়ছিলাম স্যার, সবই মন নাই এখন। আর না থিওরি না, পড়তাম বেশি, নাইন নাইন নাকি টেনে মুখস্থ থাকতাম। করে ফেলছিলা? ইন্টারমিডিয়েটে স্যার এটা ছিল, থিওরি মুখস্থ করতাম। করছিলা? জি স্যার। আচ্ছা, মুখস্থ করো না, এখন আমি বুঝাইতেছি, আবার বুঝাইতেছি। আমাকে বলো, এই ফরিদি বলো, এই সলিউশনে কে আছে? স্যার জিঙ্ক আর দিছে কপার। আরে বাম পাশের সলিউশনে কি আছে? এই সলিউশনটার ভিতরে কি আছে? জিঙ্ক সালফেট, জিঙ্ক বার ইন জিঙ্ক নাইট্রেট সলিউশন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সলিউশনে জিঙ্ক 2+ তো অলরেডি আছে, তাই না? কারণ জিঙ্ক সালফেট সলিউশন বা জিঙ্ক নাইট্রেট সলিউশনে দেওয়া হয়েছে। একটু লক্ষ্য করো এখানে কারা কারা আছে। ধরো এই সলিউশনে জিঙ্কের পরিমাণ আছে হচ্ছে 5টা, আমি আমি ইয়া দিয়ে উদাহরণ দিই, 5টা। ঠিক আছে, আর নাইট্রেটও আছে 5টা। ঠিক আছে, এখানে এখানে কপার আছে হচ্ছে 5টা, আর সালফেটও আছে 5টা। জিঙ্ক সালফেটও দিতে পারো, এখানে সমস্যা নেই। আচ্ছা, তাহলে 5টা 5টা দিয়ে আমি মনে উদাহরণ দিতেছি। এখন এই জিঙ্ক যখন তুমি কানেকশন দিবা তখন কি হবে? জিঙ্ক বার ভাঙবে, হ্যাঁ। জিঙ্ক বার ভাঙলে কি তৈরি করবে? জিঙ্ক জিঙ্ক টু টু প্লাস। প্লাস আর দুইটা ইলেকট্রন। 5টা জিঙ্ক 2+ আগে ছিল, এখন আরো ধরো 3টা জিঙ্ক 2+ আসলো, অথবা 5টা জিঙ্ক 2+ই আসলো। এই 5টা জিঙ্ক 2+ কার থেকে আসলো? জিঙ্ক বারের থেকে আসলো। সলিউশনে আগে কয়টা ছিল? 5টা ছিল। এখন টোটাল কয়টা হয়ে গেল জিঙ্ক সলিউশনে? সাতটা স্যার। এই বেটা, 5টা 5টা কয়টা হয়? ও স্যার, সরি সরি সরি। 10টা স্যার। 10টা। 10টা হয়। সলিউশনে কিন্তু জিঙ্ক 2+-এর ধারণের একটা ক্ষমতা থাকবে। এখন এখানে কিন্তু ইলেকট্রন যেটা উৎপন্ন হলো সেটা কিন্তু এখান থেকে চলে আসতেছে। এখন জিঙ্ক বার আর ভাঙবে না, কেন ভাঙবে না? সলিউশনে অলরেডি জিঙ্ক 2+ অনেক বেশি আছে। ওর ভাঙার কন্ডিশনের জন্য ওর 5টা জিঙ্ক 2+ থাকলে সে ভাঙা 5টা তৈরি করতে পারে, কিন্তু 10টার বেশি সে কখনোই তৈরি করবে না। এই কারণে আমার এই সলিউশনে জিঙ্ক 2+-এর পরিমাণ অলওয়েজ 5টা রাখতে হবে, 5টার বেশি যাতে না থাকে।
পাঁচটা বেশি থাকলেই জিঙ্ক বার ভাঙবে না, কারণ সলিউশনে জিঙ্কের কনসেন্ট্রেশন বেশি হলে সেখানে জিঙ্ক 2+ আর যাবে না। এই কারণে আমি কি করলাম, এইটার সঙ্গে এই Cl যুক্ত করে দিলাম। এই কারণে যে বেশি 5টা জিঙ্ক 2+ আসলো, সেই Cl এর সঙ্গে মিলে জিঙ্ক ক্লোরাইড তৈরি করে ফেললো। এটা কন্টিনিউয়াসলি তৈরি করতে থাকবে। এই কারণে এই সলিউশনে 5টা সবসময় মেনটেন হবে এই সল্ট ব্রিজের ইয়ার কারণে। যদি 5টা মেনটেন হয়, সে এই এই জিঙ্কও ভাঙবে, ইলেকট্রনও বের হবে, জিঙ্কও ভাঙবে, ইলেকট্রনও বের হবে, জিঙ্কও ভাঙবে, ইলেকট্রনও বের হবে। আমি কি বুঝাইতে পারলাম? জিঙ্ক, এক্সট্রা জিঙ্ক 2+ কোথায় যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন এখন বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। একই রকম কপার সালফেট, এখানে কপার কয়টা ছিল? 5টা। হ্যাঁ, সালফেটও 5টা ছিল। জি এখন স্যার। কপার সালফেট থেকে কপার চলে গেল কোথায়? এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে এখানে জমা হয়ে গেল। এখন এখন কপার শূন্যটা হয়ে গেল, সালফেট কয়টা রয়ে গেল? 5টা। তাই না? কপার স্যার। তো চলে গেল সব, এখানে সালফেট তো 5টা সলিউশনে রয়ে গেল। এখন সালফেট যদি বেশি থেকে যায়, কপার সালফেট আর ভাঙবে না, এই সালফেটটাকে আমার দূর করতে হবে যাতে চার্জে নিউট্রালিটি থাকে। তাহলে সালফেট কার সঙ্গে যাবে? এই পটাশিয়ামের সঙ্গে গিয়ে পটাশিয়াম সালফেট তৈরি করবে। এখন কি হইলো, কপারও শূন্য, সালফেটও শূন্য, আবার কপার সালফেট ভেঙে 5টা তৈরি করবে। সেই 5টা থেকে 5টা কপার এখানে চলে যাবে, 5টা সালফেট এখানে চলে যাবে। আবার কপার সালফেট ভেঙে 5টা তৈরি করবে, 5টা এখানে চলে যাবে, 5টা এখানে চলে যাবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝছি স্যার। এখন সল্ট ব্রিজের কাজ বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, যাক, কিছুটা হলেও বুঝতে পারছো। তার মানে যে কোনো একটা রিয়েকশনে এরকম অ্যানোড হাফ রিয়েকশন আর ক্যাথোড হাফ রিয়েকশন বলে কথা আছে। সল্ট ব্রিজের একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, নাহলে কিন্তু রিয়েকশন যায় না। হ্যাঁ, কমপ্লিটই হবে না, রিয়েকশন গিয়ে বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা আমরা 9-10-এ বা ইন্টারমিডিয়েটে ক্লিয়ারলি অনেক ফ্যাকাল্টি বুঝাইতে পারতো না। সত্যি কথা বলতে আমিও কিন্তু 9-10-এ বা ইন্টারমিডিয়েটে এই সল্ট ব্রিজের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝি নাই, মুখস্থ করে আসছিলাম। কারণ আমার যে ফ্যাকাল্টি ছিল, সে এটাকে ক্লিয়ারলি বুঝাইতে পারে নাই। আমরা খালি বলে স্যার আসছি একটা সল্ট ব্রিজ দিলে হলো। হ্যাঁ, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে তো স্যার জিঙ্ক যে বার আছে স্যার, এটা তো একসময় স্যার ক্ষয় হইতে হইতে শেষ স্যার। হয়ে যাবে, হ্যাঁ, তখন রিয়েকশন আর হবে না। এই কারণে তো অ্যানোড অ্যানোড এই যে ছুরির মতো ধার হয়ে যাচ্ছে, একটা সময় নাই হয়ে যাবে। বুঝছো? এই কারণে স্যার এই যে ব্যাটারি যে ইউজ করি সেলগুলো একসময় স্যার ওটা চেঞ্জ করতে হ্যাঁ, হয়। আমরা যদি একটু সময় পাইতাম, আমার নেক্সট ব্যাটারির ক্লাসগুলা খুব সুন্দর করে স্লাইড গোছানো ছিল, কিন্তু অত সময় তো আমরা পাবো না। কতটুকু পড়াইতে পারি আমি জানি না এটার ভিতরে। এনিওয়ে, এই কারণেই কিন্তু এক সময় ক্ষয় হয়ে যায়, ক্ষয় হয়ে ব্যাটারি ডেড হয়ে যায়। ঠিক আছে, আমরা অনেক কিছু পড়তে পারতাম এখান থেকে, রিচার্জেবল ব্যাটারি ছিল। জানি না কতটুকু যাইতে পারবো। আজকের ক্লাস তো কতক্ষণ বাকি আছে আর? হ্যাঁ, 10 মিনিট স্যার। 12 মিনিট। 12 মিনিট বাকি আছে, তাই না? আজকে দেখি আর কতটুকু করানো যায়, পরের ক্লাসে দেখি আর কতটুকু করানো যায়। আচ্ছা, ঠিক আছে। এখানে একটা পার্থক্য আছে, দেখো। একটু এখন এখন পড়লে তোমরা বুঝতে পারবে অ্যানোডে কি হচ্ছে, ক্যাথোডে কি হচ্ছে। আচ্ছা, স্কেচিং এন্ড লেবেলিং এ ভোল্টাইক সেল। ভোল্টাইক সেলকে কিভাবে লেবেলিং করা হয়ে থাকে বা স্কেচ করা হয়ে থাকে? এখানে বলা আছে, দেখো, এই ভোল্টাইক সেল ইজ কনস্ট্রাক্টেড ফ্রম এ হাফ সেল which a cadmium rod dips into a solution of cadmium nitrate solution. হ্যাঁ, another half cell, a silver rod dip into a silver nitrate solution. তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। এই একটা সেল, এই একটা সেল। এখন কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হিসেবে ইউজ করা লাগবে সেটা একটা তোমার জানা থাকা লাগবে। সিলভার আয়ন ইজ রিডিউসড ডিউরিং অপারেশন অফ দ্য ভোল্টাইক সেল। কি বলা আছে? সিলভার আয়ন ইজ রিডিউসড। যেহেতু সিলভার রিডিউসড হয়, রিডাকশন কোথায় হয়, অ্যানোডে না ক্যাথোডে? ক্যাথোডে স্যার। তার মানে ক্যাথোড সবসময় বাম পাশে লেখা হয়ে থাকে, ক্যাথোড। তার মানে আমি বুঝে গেলাম যে সিলভার নাইট্রেট আর এই সিলভারটাই হচ্ছে ক্যাথোড। হ্যাঁ, আর বাকিটা থাকবে অ্যানোড। এরকম একটা ইন্ডিকেশন দেওয়া থাকবে কোনটা রিডাকশন হয় কোনটা অক্সিডেশন হয়। তার মানে এটা হচ্ছে ক্যাডমিয়াম সিডি, এটা হচ্ছে ক্যাডমিয়াম নাইট্রেট সলিউশন, আর এটা হচ্ছে সিলভার রড, আর এটা হচ্ছে সিলভার নাইট্রেট সলিউশন। এটাকে কানেকশন করে দিলে তুমি কি পেয়ে গেলা? অ্যানোড ক্যাথোড পেয়ে গেলা। তাহলে সিলভারের কি হচ্ছে,
রিডাকশন হচ্ছে, যে এই যে 2+ একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হচ্ছে, এটাই তো রিডাকশন, যে +1 থেকে 0-তে যাচ্ছে। আর ক্যাডমিয়াম ইলেকট্রন ত্যাগ করে অক্সিডেশনে পরিণত হচ্ছে। এটাকে দেখো, এই যে ছবির মাধ্যমে আমি দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, মনে রাখো, যেই সব সেলে ইলেকট্রোকেমিক্যাল রিয়েকশনের কারণে জেনারেট হয় তাদেরকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেল, ঠিক আছে। এদেরকে বলা হবে ইলেকট্রোকেমিক্যাল সেল। কি বলা হয়? ইলেকট্রোকেমিক্যাল সেল, মানে কেমিক্যাল রিয়েকশন ইলেকট্রিসিটি জেনারেট করে। এই সেলের অ্যানোড সবসময় নেগেটিভ থাকে, মনে থাকবে, আর ক্যাথোড সবসময় পজিটিভ থাকে। কিন্তু অ্যানোডে আরেক টাইপের সেল পড়বো, একটু পরে পড়বো, পরের পরের ক্লাসে পড়বো হয়তো বা, সেটা কি ইলেকট্রোলাইটিক সেল বলা হয়ে থাকে। যাই হোক, আমরা এটা আগে পড়ে নেই। হুম। আচ্ছা, নোটেশন ফর এ ভোল্টাইক সেল। তাহলে এই যে পুরো রিয়েকশনটা হলো, এই রিয়েকশন বা এটা সেল বোঝানোর জন্য দেখো পুরো কত বড় চিত্র আঁকা লাগতেছে। এটাকে আমরা ছোট বা স্মল আকারে কিভাবে প্রকাশ করতে পারি? অ্যানোডে যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, সেটাকে আমরা এক লাইন নোটেশন দিয়ে প্রকাশ করব। কিভাবে? ক্যাডমিয়াম থেকে কিসে যাচ্ছে? ক্যাডমিয়াম 2+ যাচ্ছে। ক্যাডমিয়াম থেকে কোথায় যাচ্ছে? ক্যাডমিয়াম 2+। এই দুইটা যেহেতু ভিন্ন জিনিস, একটা সলিড একটা লিকুইড, তার মাঝখানে আমি একটা বার দিব, ঠিক আছে। ইলেকট্রন আর দেখাবো না। তাহলে এই জিনিসটাকেই, এই সেলটাকে লিখতেছে ক্যাডমিয়াম 2+। বারটা হচ্ছে ফেজ চেঞ্জের জন্য বোঝাচ্ছে। ক্যাডমিয়ামটা হচ্ছে সলিড, ক্যাডমিয়াম 2+ হচ্ছে অ্যাকুয়াস। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট ফেজে আছে, এই কারণে বার ইউজ করা হচ্ছে, ঠিক আছে। আর এই সল্ট ব্রিজের জন্য একটা ডাবল বার ইউজ করা হয়। তার মানে আমি এই পাশে কি হইলো সেটা লিখলাম। এখানে কি হচ্ছে, সিলভার প্লাস থেকে সিলভারে যাচ্ছে। তাহলে আমি লিখি সিলভার প্লাস একটা লিকুইড যাচ্ছে সলিড সিলভারে, এজি। এই পুরো সেলটাকে দেখো একটা লাইনে আমি প্রকাশ করে দিলাম। এটাকেই বলা হয় সেল নোটেশন। কি বলা হয় এটাকে? সেল নোটেশন বলা হয় থাকে। তাহলে এইটাকে যদি তুমি প্রকাশ করো, এই সেলটাকে, হ্যাঁ, তাহলে তুমি কিভাবে প্রকাশ করতে পারতা? জিঙ্ক যাচ্ছে কিসে? জিঙ্ক 2+-এ যাচ্ছে। জিঙ্ক হচ্ছে সলিড, জিঙ্ক 2+ হচ্ছে অ্যাকুয়াস, তার মানে মাঝখানে একটা বার হবে, ঠিক আছে। এই সল্ট ব্রিজের জন্য কি হবে? একটা ডাবল বার হবে। আবার দেখো, কপার 2+ যাচ্ছে কপারে, তাহলে কপার 2+। এখানে কি বার হবে না হবে না? বলো দেখি। সিঙ্গেল বার তখনই ইউজ হবে যখন ফেজ চেঞ্জ হচ্ছে। এখানে কি ফেজের চেঞ্জ হচ্ছে? কপার 2+ হচ্ছে অ্যাকুয়াস, আর কপার হচ্ছে সলিড। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে কি হবে? এখানে যাচ্ছে হচ্ছে কপার যাচ্ছে কপার 2+-এ, আর ডাবল বার হবে সিলভার যাচ্ছে সিলভার, সিলভার প্লাস যাচ্ছে সিলভারে। এইটাই সেল নোটেশন, ঠিক আছে। আচ্ছা, মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু সেল আছে যেখানে গ্যাস ইউজ করা হচ্ছে। হ্যাঁ, যেমন তোমার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, এটা একটু বোঝার চেষ্টা করো। যখন গ্যাস ইলেকট্রন ইউজ করা হয়, গ্যাস ইউজ করা হয় ইলেকট্রোড হিসেবে, তখন সেই গ্যাস থেকে যে ইলেকট্রন বের হইতেছে, সেই ইলেকট্রনকে কাউকে না কাউকে তো ক্যাপচার করতে হবে। সে ক্যাপচার করার জন্য সেলের ভিতরে এরকম প্লাটিনাম ওয়্যার যুক্ত করা হয়, ঠিক আছে। এদেরকে ইনার্ট ইলেকট্রোড বলা হয় থাকে। এই ওয়্যার সেই ইলেকট্রন গ্রহণ করে এবং এদিক দিয়ে নিয়ে আসে। কারণ গ্যাস তো ইলেকট্রন গ্রহণ করতে পারবে না, গ্যাস তো ইলেকট্রন ক্যারি করতে পারবে না, মানে কাউকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবে না। তো ট্রান্সফারের জন্য কি করে? একটা ওয়্যার ইউজ করে, প্লাটিনাম ওয়্যার ইউজ করে। এটাকে প্লাটিনাম ইলেকট্রোড বলা হয়ে থাকে, ঠিক আছে। যখন প্লাটিনাম ইলেকট্রোড থাকে কোনো জায়গায়, তখন কিন্তু এই প্লাটিনাম ইলেকট্রোডটাকে এরকম সিঙ্গেল বার দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। যদি প্লাটিনাম ইলেকট্রোড তোমার ক্যাথোড হিসেবে ইউজ করা হয়, তাহলে এই বারটা হয় শেষে। আর যদি অ্যানোড হিসেবে ইউজ করা হয়, বারটা হয় প্রথমে। একটু মনে রেখো, ট্রাই টু রিমেম্বার। তাহলে প্লাটিনাম ইলেকট্রোড যখন ইউজ করা হয় অ্যানোড হিসেবে, তখন প্রথমে প্লাটিনাম বার দেওয়া থাকে। আর প্লাটিনাম ইলেকট্রোড যখন ইউজ করা হয় ক্যাথোড হিসেবে, প্লাটিনাম বার পরে দেওয়া থাকে। ওকে। আচ্ছা, এখানে কিছু রিয়েকশন দেওয়া আছে, ক্যাথোড দেওয়া আছে, আমরা রিয়েকশন লিখবো। এইখানে দেখো, যদি কোনো জায়গায় সলিড বার না থাকে তখনই প্লাটিনাম ইউজ করা হয়। এখানে ক্লোরিন গ্যাস ইউজ করা হয়েছে। ক্লোরিন গ্যাসের
অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। 0 থেকে কোথায় যাচ্ছে? -1-এ যাচ্ছে। ক্যাথোডে কি হয়? অক্সিডেশন হয় না রিডাকশন হয়? রিডাকশন হয়। তার মানে এটা কি একটা রিডাকশন প্রসেস না? এই জি স্যার। প্রসেসটা তো রিডাকশন প্রসেস। যেহেতু ইলেকট্রন ক্যাপচারের কেউ নাই, একটা গ্যাস একটা অ্যাকুয়াস, সো একটা প্লাটিনাম ইলেকট্রোড ইউজ করা হয়েছে। আমি বারবার বলছিলাম ক্যাথোড হিসেবে ইউজ করা হলে প্লাটিনাম পরে ইউজ করা হয়ে থাকে। এইখানে ফুল রিয়েকশনটা লেখা ছিল যে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে Cl মাইনাসে হচ্ছে। আবার এই রিয়েকশনটা দেখো, Fe3+ থেকে Fe2+ এ যাচ্ছে। এখানে কি ফেজের চেঞ্জ হচ্ছে কোনো? স্যার এখানে তো ইলেকট্রন একটা কমতেছে স্যার। ইলেকট্রন কমতেছে কিন্তু ফেজ চেঞ্জ হচ্ছে না স্যার। না, দুইটাই তো অ্যাকুয়াস। এই যে কিউ এ কিউ, জি স্যার। জি স্যার। এখানে কি আমি বার ইউজ করব? না স্যার। না স্যার। বার ইউজ করা যাবে না। কিন্তু দুইটা যেহেতু অ্যাকুয়াস, ইলেকট্রন ক্যাপচার করবে কে? ইনার্ট ইলেকট্রন ক্যাপচার করবে। এখানে দেখো এই যে প্লাটিনাম দেওয়া হয়েছে। তো মনে রেখো, যদি কোনো সলিড ম্যাটেরিয়াল না থাকে তখনই কিন্তু প্লাটিনাম ইলেকট্রোড আসে। হ্যাঁ, পরেরটা দেখো, ক্যাডমিয়াম 2+ থেকে ক্যাডমিয়ামে যাচ্ছে। এখানে কি ফেজ চেঞ্জ হচ্ছে না? জি স্যার, এক ক্রস অ্যাকুয়াস থেকে থেকে সলিড, সলিড। এই জায়গায় বার ইউজ করা হয়েছে। জি স্যার। ঠিক আছে, এখানে কি প্লাটিনাম লাগবে? না স্যার। না না স্যার। স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো হাফ সেল রিয়েকশন থেকে কিভাবে তুমি সেল রিয়েকশন লিখতে পারবা। প্রথম রিয়েকশনটা দেখো, এইটা হয় অ্যানোডে, হ্যাঁ, এটা হয় ক্যাথোডে। অ্যানোডে অক্সিডেশন হয়, যে টাইটেনিয়াম থেকে টাইটেনিয়াম প্লাসে যাচ্ছে। তাহলে আমি এই রিয়েকশনটাই লিখতে পারবো এখান থেকে, টাইটেনিয়াম থেকে টাইটেনিয়াম প্লাস। কিভাবে যাবে? যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, ত্যাগ করে, তাহলেই যেতে পারবে। ঠিক আছে, তার মানে দেখো এই অংশটুকের রিয়েকশনটা কিন্তু এইটা লিখে ফেললাম। আর পরেরটা কি হচ্ছে? তিন দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে, 3 2+ থেকে কোথায় যাচ্ছে? 3-এ যাচ্ছে। তার মানে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তার মানে এইটার এগেনস্টের রিয়েকশন হচ্ছে এইটা, এটার এগেনস্টের রিয়েকশন হচ্ছে এইটা। এখন রিয়েকশন তো সবসময় ইলেকট্রন আদান প্রদান সমান হবে, তো এটাকে তুমি 2 দিয়ে গুণ করে দিবা। 2 2 2, এটাই হচ্ছে তোমার ফুল রিয়েকশন। তাহলে দুইটা টাইটেনিয়াম তুমি যোগ করে দাও, দুইটা টাইটেনিয়াম, এটা ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি হয়ে যায় 2 দিয়ে গুণ করলে, হ্যাঁ। আর এই যে টাইটেনিয়াম আর 3 তৈরি হচ্ছে। তাহলে খুব তো কঠিন না, তাই না? বোঝা গেছে না? জি স্যার। আচ্ছা, জিঙ্কেরটা যদি দেখো, জিঙ্কেরটা আমি লিখি এখানে। জিঙ্ক কোথায় যাচ্ছে? জিঙ্ক 2+ যাচ্ছে। কিভাবে যাইতে পারবে? কেবল যদি দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে। ঠিক আছে, আর এফি কি হচ্ছে? Fe3+ থেকে কোথায় আসতেছে? Fe2+ আসতেছে। Fe2+। কেবল যদি সে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ সমান হবে। এটাকে 2 দিয়ে গুণ করে দিব। তার মানে এটা নেমে যাবে এখানে। এই যে পরের রিয়েকশন দেখো, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আজকে এই পর্যন্তই। এইটা একটু পড়ো, আর পরের স্লাইডটা আমি দিয়ে দিব রাত্রে। দুইটা পড়লে আমাদের পরের ক্লাসে খুব সহজে আমরা বুঝাই দিতে পারবো, শেষ হয়ে যাবে, সমস্যা নেই, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, আর সেলের যে নামকরণ স্যার। গুলো করা হয় স্যার, হ্যাঁ, স্যার। সেলের যে বলো। নামকরণ করা হয় স্যার। স্যার হ্যাঁ, আমাদের সেলের 4 নম্বর কুইজটা কি স্যার হবে নাকি ওটা নিবেন না? 4 নম্বর কুইজ আগে দেখি নাম্বার কিরকম আসে তোমাদের, তারপর তার উপর ডিপেন্ডস করে জানাই দিব না। আমি নাম্বারগুলো অ্যাড করে নিই, সবগুলো কুইজের নাম্বার অ্যাড করে নিই, হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, সেলের স্যার। নামকরণ কি জানি বলতেছিলা, জুয়েল? স্যার আমি বলছিলাম স্যার, স্যার হ্যাঁ, সেলের নামকরণ করার সময় স্যার, যে আমরা দেখি স্যার লিথিয়াম আয়ন ব্যাটারি, তারপর সিলভার নাইট্রেট ব্যাটারি, এটা তো স্যার আমরা যেগুলো ইউজ করি তার কেমিক্যাল, উপর ওর ডিপেন্ড উপরে করে। বেস হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ, স্যার ওইগুলো এখন আমরা পর্যন্ত পরের সব ক্লাসে। থেকে স্যার ভালো সেল মানে ইউজ হয় মানে কোনটা, মানে এটা কি কোনো আছে এই পর্যন্ত আচ্ছা, যে? আচ্ছা, আচ্ছা, এইগুলা এগুলা হচ্ছে আমি এখন যেগুলো পড়াচ্ছি, এইগুলোর উপর ডিপেন্ডস করেই অনেক রকম সেল তৈরি হবে। সেটা আমরা পরের ক্লাসে বুঝতে পারবো, যে ক্যাডমিয়াম সেল, তারপর লেড অ্যাসিড ব্যাটারি, হ্যাঁ, তারপর ড্রাই সেল, অ্যালকালাইন সেল, সবই আছে সব থেকে আমাদের। স্ট্রং হ্যাঁ, কোনটা, বেশি চার্জ থাকবে এরকম স্যার, মানে এই এগুলা এইটা বোঝার এটা জন্য। ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে সেলের সাইজের উপর। তুমি যে সিঙ্গেল সেল ব্যাটারির ভিতরে সাধারণত অ্যালকালাইন সেলগুলো ডিউরেবিলিটি বেশি থাকে। অ্যালকালাইন সেল ব্যাটারি তোমরা দেখবা যে ব্যাটারির ভিতরে অ্যালকালাইন ব্যাটারি আছে কিন্তু কিছু, ঠিক না? জি স্যার। দেখছো? হ্যাঁ, কিন্তু স্যার লিথিয়াম আয়ন মোবাইলে ব্যাটারি যে আছে। আমরা ইউজ করি সেল মানে ব্যাটারি, এটা তো অনেক ছোট মোবাইলে কিন্তু মানে। মোবাইলে আগে লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা হতো।
হ্যাঁ, এখন স্যার। আরো অ্যাডভান্স ব্যাটারি ইউজ করে। কিন্তু এটা তো সাইজ ছোট, কিন্তু স্যার চার্জ অনেক হ্যাঁ, থাকে স্যার। হ্যাঁ, এইটা আবার অন্য জিনিস, রিচার্জেবল ব্যাটারি আবার অন্যরকম তোমার ইয়া থাকে। এখন যেগুলো দেখাচ্ছে এগুলো রিচার্জেবল না। রিচার্জেবল ব্যাটারির ভিতরে ক্রাইটেরিয়া ভিন্ন থাকবে। ওকে স্যার। ঠিক আছে, আমরা একটু জি সময় স্যার। পাইলে এইগুলো খুব ইন্টারেস্টের সঙ্গে পড়তে পারতাম। এনিওয়ে, নেক্সট ক্লাসে দেখি কতটুকু আগানো যায়, তারপর দরকার হলে আরেকটা ক্লাস 30-40 মিনিটের নিয়ে পরীক্ষায় না দিই, কিন্তু ব্যাটারিগুলো জানাই দিলে আমার মনে হয় ভালো হবে তোমাদের জন্য। অ্যাটলিস্ট জি স্যার। তোমার। জি স্যার। হ্যাঁ বলো, আর কিছু বলবা? কে জানি বলতেছিল, কি জানি। স্যার আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার আমার মিড টু তে স্যার একদম লাস্টের কোয়েশ্চেনটাতে স্যার 1 মার্কস দিছেন। ওইটা স্যার একটু দেখাই দিবেন যে স্যার ভুলটা কোথায় হয়েছিল। একটুতে না, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটু হোল্ড করো, আমি যাচ্ছি তাহলে। ইয়েস স্যার। সাতমান, কই তোমার সালমান পয়েন্ট ফাইভ? জামিউল স্যার। হ্যাঁ, স্যার জামিউল। জামিল, জামিল। স্যার সবার লাস্ট কোয়েশ্চেনটা। 6 নম্বর কোশ্চেন ছিল এটা। জি স্যার। তাহলে সমতা। আড়াই নাম্বার ছিল না এটা? স্যার এটা 3 নাম্বার ছিল। স্যার 3 ছিল স্যার, এটা লাস্টেরটা। না, ঠিক আছে তো তোমার মনে হচ্ছে। আচ্ছা, এটা কোন কন্ডিশনে ছিল, এসিডিক না বেসিক? স্যার একটু কোয়েশ্চেনটা দেখতে হবে, একটা মিনিট স্যার। স্যার শুধু বেসিক কন্ডিশন। হ্যাঁ, তুমি এসিডিক পর্যন্ত করেছো, ওএইচ অ্যাড করো নাই। ঠিক আছে, ও এই কারণে আচ্ছা। তোমার নাম্বার কিছু কাটা গেছে, কিন্তু এক না আর একটু বেশি দেওয়া যায়। নাম্বার কত ছিল যদি দেখি, নাম্বারটা দেখিনি। 3 ছিল স্যার। 3 ছিল না, তাহলে আরো আরো 1 নাম্বার দেওয়া যায় তোমাকে। হ্যাঁ, আমি অ্যাড করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এটা ফাইনালে আমি এইটা যেটা নাম্বার পাঠাই দিচ্ছি এটা তো কিছু করতে পারবো না। তোমার অন্য কোনো জায়গায় আমি এটাকে অ্যাড করে দিব। ঠিক আছে, তোমাকে জানাই অ্যাড করবো না, আমাকে একটু মনে করাই দিও। হ্যাঁ, এই জি যে স্যার। এই নাম্বার আমরা পাঠাই দিচ্ছি, এই নাম্বার আমি হাত দিতে পারবো না। ঠিক আছে, ফাইনালি তোমার সব নাম্বার ইয়া করার পরে আমার কাছে কুইজের কিছু নাম্বার থাকতে পারে, তারপর তোমার ল্যাবের নাম্বার থাকতে পারে, সেই সব জায়গায় আমি এটাকে মেকআপ করে দিব। হ্যাঁ, জি আমাকে স্যার। একটু মনে করাই দিও পরে। হ্যাঁ জামিল, জি স্যার। ঠিক আছে তাহলে। ওকে, স্যার নাম অ্যাটেন্ডেন্স। প্রেজেন্ট করবেন না স্যার? নাম প্রেজেন্ট? স্যার এটা স্যার ঠিক আছে, যে শুরুতে স্যার বুঝলাম টাইম না, বুঝলাম না। স্যার নাম প্রেজেন্টের কথা বলতেছে, এটা তো স্যার শুরুতে টাইম স্লট দিলেন তখনই তো হয়ে গেছে স্যার। আজকে সবাই প্রেজেন্ট, সবাই প্রেজেন্ট। ঠিক আছে তাহলে, ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।